4 মাসের জন্য চৌধুরী বাড়ির বউয়ের ভূমিকায় অভিনয় করতে হবে, সময়টা মাত্র 4 মাস। আকাশ চৌধুরী কথাগুলো কানে যেতেই রোদের চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে ওঠে। সে কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকে, ঠিক যেন হঠাৎ করে কেউ বাস্তবতা আর অভিনয়ের মাঝখানে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। রোদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ পুনরায় কঠিন স্বরে বলে, এইভাবে তাকিয়ে আসো কেন? বাংলা কথা বুঝো না? ওহো, আসল কথা বলতেই ভুলে গেলাম, ফ্রিতে অভিনয় করতে হবে না। আই উইল পে ফর দিস। রোদ আর কোনোভাবেই নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারল না। বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনার কি মনে হয় আমাকে আপনার কোম্পানিতে চাকরি করি মানে কি নিজেকে বিক্রি করে দিয়েছি? আর 4 মাসে বিয়ে মানে এইটা কি ওয়েস্টার্ন ক্যান্ডি পেয়েছেন যে কন্ট্রাক্ট ম্যারেজ হবে কিছুদিন পর ছেড়ে দিলেও সমস্যা নেই? এইটা বাংলাদেশ, ভুলে যাবেন না। আর টাকা দিয়ে এই রোদকে কেনা যায় না। রোদ কথাগুলো একদমই বলে বড় বড় করে শ্বাস নিতে থাকে। রোদের এমন ব্যবহার দেখে আকাশ টেবিলের ওপর হাত দিয়ে জোরে বাড়ি মেরে বলে, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট? নিজেকে কি রানী ভিক্টোরিয়া মনে করো নাকি? আর কি বললে, টাকা দিয়ে কেনা যায় না? তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালোভাবে আমি জানি। আর ভুলে যাবে না, আমি এই কোম্পানির ওনার, অ্যাড ইউ একজন সামান্য কর্মী। রোদ আকাশের কথার প্রকৃতে বলে, আপনার কোম্পানিতে বহু মেয়ে আছে, তাদেরকে এই অফার দিন, দেখবেন এক বাইরেই রাজি হয়ে যাবে। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। রোদের এমন মুখের উপর জবাব দেওয়ার আকাশের রাগের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। কপালের পাশে শিরা ফুলে উঠে রোদের দিকে আঙ্গুল তুলে বলে, লিসেন, আমার মা কিভাবে যেন তোমাকে পছন্দ করেছে, তাই আমি বাধ্য হয়ে তোমাকে বলছি। না হলে এই আকাশ চৌধুরীর মেয়ের অভাব পড়েনি যে যাকে তাকে অফার দেবে। আকাশের কথায় প্রথমে যতটা রাগ হচ্ছিল, এখন তার থেকেও বেশি অপমানিত হচ্ছে এবং সামনে দাঁড়িয়ে থাকা আকাশের প্রতি ঘৃণা প্রবল হচ্ছে। দেখুন স্যার, আপনি অন্য কাউকে এই অফার দিন। আপনার মাকে বোঝান, সে যাকে পছন্দ করেছে সে কোনো দিক দিয়েই আপনাদের সাথে যায় না। একজন সামান্য পার্ট টাইম জব করা মেয়েকে কোটিপতির বাড়ি বউ হিসেবে মানায় না। আকাশ তাচ্ছিল্যভাবে রোদের কথার জবাবে বলে, মানায় না সে আমি খুব ভালো মতো জানি, এই জন্য 4 মাসের অফার দিচ্ছি। 4 মাস পরে কি আপনার মা বুঝে যাবে আমি যোগ্য না? শাট আপ, ডোন্ট টক রাবিশ। ভেবেছিলাম তোমার মতো চিপ লোয়ার মিডিল ক্লাস মেয়ের কাছে এখনই এক্সপ্লেন করব না, কিন্তু তোমার এই স্টুপিড মার্কা কথা শুনে বলতে বাধ্য হচ্ছি। আমার মায়ের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে এসেই ধরা পড়েছে, সময় আছে 4 মাস, নাও ক্লিয়ার। আকাশের কথা শুনে রোদ কিছুটা অবাক হয়। মৃত্যু পথযাত্রী মায়ের সন্তান এমন হয়? রোদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে অবিরত। আকাশ চৌধুরীর দিকে এক নজর তাকিয়েই চোখ সরিয়ে নিয়ে বলে, সরি স্যার, আমি পারবো না। তাহলে কাল থেকে অফিস আসার দরকার নেই। ঠিক আছে, করব না আপনার চাকরি, না খেয়ে মরে গেলেও না। কথাটা বলে রোদ বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই কানে আসে আকাশের কথা, মামার বাড়িতে লাথি জাটা অবজ্ঞা অবহেলা পেয়ে থাকতে অভ্যস্ত হয়ে গেলে চাকরি করা লাগে না। ঘরে অসুস্থ মায়ের ঠিক মতো ওষুধ তো দূরের কথা, ভালো করে এক বেলা খাবার জোটে না, তবুও লাগবে না, তাই না? আকাশের বলা প্রতিটা কথা রোদের কানে প্রবেশ করতেই মাথা ভিতর শিরাগুলো শিরশিরিয়ে ওঠে। তবুও নিজেকে সামনে নিয়ে কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। গরিব হলে এই এক যন্ত্রণা, সঠিক উত্তরটাও দেওয়া যায় না। এতক্ষণ ধরে তুমুল তর্ক হচ্ছিল চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আকাশ চৌধুরীর সাথে। তারই অফিসার সামান্য বেতনভুক্ত একজন কর্মীর সাথে, নাম তার নুসাইবা জাহান রোদ। আফজাল চৌধুরী ও মরিয়ম বেগমের একমাত্র সন্তান আকাশ। ছোট থেকে বড্ড বেশি বদমেজাজি, রাগী, তিরঙ্কি স্বভাবের
যা এখানেও বিদ্যমান। এই স্বভাবের কারণে কারোর সাথে আকাশের খুব ভালো সম্পর্ক থাকে না। বিদেশ থেকে পড়াশোনা করে এসে বর্তমানে নিজেদের ব্যবসা দিকটা দেখাশোনা করছে। আর অপরদিকে রোদ চৌধুরী গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম জব করে। রোদের জন্মের 1 বছরের মাথায় তার বাবা রোদ অ্যাক্সিডেন্ট মারা গেলে তার চাচারা তাদের বাড়ি থেকে বের করে দেয়। সেই মুহূর্তে ছোট রোদকে নিয়ে রোদের মা জাহানারা বেগম এসে ওঠেন বাবার বাড়িতে। যতদিন রোদের নানা নানি বেঁচে ছিল তাদের এতটাও কষ্টের দিন কাটতো না, কিন্তু তাদের চলে যাওয়ার পরই মামা মামি আসল রূপ প্রকাশ করতে থাকে। বহু কষ্ট নির্যাতন সহ্য করেও রোদ মায়ের মুখের দিকে তাকিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি চৌধুরী ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম একটা জব পায়, সাথে 2-1টা টিউশন করায়। এভাবে নিজের পড়াশোনার খরচ কোনো রকমে তার জোগাড় হয়। আকাশের থেকে অত্যন্ত অপমানজনক প্রস্তাব এবং কথা শুনে রোদ সোজা বাড়িতে ফিরে আসে। টিউশন করানোর জন্য আজকে যাওয়ার মতো মানসিকতা নেই। ফেরার সময় তার মায়ের জন্য জ্বর ঠান্ডার কিছু ওষুধ নিয়ে বাড়িতে ফিরে কলকাতার দিকে দৃষ্টি যেতে রোদের মাথা গরম হয়ে যায়। ছুটে কলকাতায় যেয়ে তার মাকে বলে, তোমার এই জ্বর ঠান্ডা নিয়ে তুমি এত কাপড় চোপড় ধুতে কেন এসেছো? ওঠো, এখনই উঠো। অসময়ে মেয়ের আগমনে জাহানারা বেগম চমকে যায়। রোদের দিকে তাকিয়ে বলে, তোর মামির শরীরটাও ভালো না, তাই এই দেখ অল্প কয়েকটা কাপড় তো এখনই হয়ে যাবে। কার শরীর ভালো আর কার খারাপ সে আমি ভালো করেই জানি। তুমি উঠো, আমি ধুয়ে দিচ্ছি। রোদ জোর করে জাহানারা বেগমকে উঠিয়ে নেয় কোলপার থেকে। রোদ, তুই হাত মুখ ধুয়ে নে, আমি এখনই করে নিচ্ছি। তোর মামি দেখলে রাগ করবে। জাহানারা বেগম বারবার রোদকে একই কথা বলতে থাকে। রোদ সেদিকে কান না দিয়ে তাকে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, কাপড় ধোয়ার মূল উদ্দেশ্য কে ধুয়ে দিল? এইটা তো উদ্দেশ্য না, আমি ধুয়ে দিচ্ছি, তুমি রেস্ট করো। ঘর থেকে রোদ আর তার মায়ের কথা শুনতে পেয়ে রোদের মামি ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে, সকাল থেকে হাতের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি বলে তোমার মাকে ধুতে দিয়েছিলাম, না হলে এই কটা কাপড় আমি ধুয়ে দিতাম। তাতে এত মেজাজের কি আছে বুঝি না বাবা। রোদ তার মামির কথা শুনে দাঁড়িয়ে যায়। তার দিকে তাকিয়ে রোদ বলে, হাতের ব্যথা পানি ঠান্ডায় বাড়ে না, কিন্তু পানি ঠান্ডায় কাজ করলে জ্বর ঠান্ডা বেড়ে যাবে। তাই আপনি আমার মাকে আজকে কাপড় ধুতে নাই দিতে পারতেন। রোদের মামি মুখ ব্যাকা করে রোদকে বলে, তোমার মায়ের জ্বর না নাকি অন্য কিছু সে তো আমাকে বলেনি, বললে দিতাম না। এখনকার পেটের ব্যথা আমি তো মুখ দেখে বুঝতে পারবো না, তাই না? বুঝতে হবেও না। আমি এসে আপনার কাপড় ধুয়ে দিচ্ছি, তবুও আল্লাহর দোহাই লাগে আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজের কথা বলবেন না, আমি করে দেব, আমাকে বলবেন। রোদকে এভাবে তর্ক করতে দেখে জাহানারা বেগম রোদকে থামতে বলেন, থাম রোদ, তোর মামি হয়, এভাবে মুখে মুখে কথা বলিস না। আর সত্যি তো আমি ওকে বলিনি আমার জ্বর। রোদ তার মাকে থামিয়ে দিয়ে বলে, থাক আম্মু, তুমি কিছু বলো না। গতকাল রাতে থেকে কম করেও আমি 10 বার বলেছি তোমার জ্বরের কথা। কাজ করানোর যত বাহানা। রোদের মামির গলা এমনিতেই ফাটা বাস, আস্তে কথাও তার মাইকের থেকে বেশি। এবার সে একটু জোরেই বলে উঠে, এমনি নেই ইটে ভিটে, তার ওপর নেই বাপ। এত মুখরা হলে বাতিল বুড়ো জুটবে না, কপাল মিলিয়ে নিও। রোদ তার মাকে নিয়ে ঘরে নিয়ে শুইয়ে দিয়ে আসে। পরনের বোরকা হিজাব খুলে রেখে সমস্ত কাজ গুছিয়ে নেয়। সব কিছুর মধ্যে রোদের মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু ভুলে যায় না আকাশ। হাতে থাকা একটা ডাইস ঘোরাতে ঘোরাতে বলে, মিস রোদ, টাকা দিয়ে আমি কিনবো কি? তুমি নিজে এসে আমার পায়ে পড়ে নিজেকে বিক্রি করে দেবে। এইটা আকাশ চৌধুরীর প্রমিস। পেয়েছি সেই মেয়েটাকে, তোর অফিসেই আছে না? খাবার টেবিলে মরিয়ম বেগমের কথাই তাৎক্ষণিক আকাশের মনে পড়ে যায় রোদের কথা, সেই সাথে সকালে তার ব্যবহারের কথাও। আকাশ খাবার খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলে, পেয়েছি, কিন্তু আম্মু, সি ইজ নট মাই টাইপ।
আর এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা তো কখনোই নেই। আকাশের কথায় মরিয়ম বেগমের মুখটা মলিন হয়ে যায় মুহূর্তেই। তিনি কিছু বলার আগেই আকাশের ছোট বোন আয়েশা বলে, ভাইয়া এমনভাবে বলো না, মেয়েটার মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো দিক আছে যা আম্মুর নজর কেড়েছে। আর কাউকে এভাবে জাজ করা ঠিক না। আয়েশা আর আকাশ দুই ভাই বোন চঞ্চল ছটফটে। আয়েশা সবে দশম শ্রেণীতে উঠেছে। আকাশ যেমন লম্বা তেমন সুন্দর চেহারা, ফর্সা গায়ের রং। আয়েশাও ঠিক তেমন পুতুলের মতো সুন্দর, কিন্তু আকাশের থেকে অনেক ছোট, লম্বাই তেমন বয়সে। আয়েশার কথা শুনে আকাশ ধমক দিয়ে বলে, আয়েশা বেশি বুঝিস না, আমি না জেনে জাজ করছি না। পাকে পদ্ম ফুল ফুটতেই পারে, তাই বলে কি সেই পাকে নামতে হবে পদ্ম ফুল আনতে? আকাশের কথা শেষ হওয়ার সাথেই মরিয়ম বেগম বলে ওঠেন, পাকে হোক আর পুকুরে পদ্ম ফুলের মতো সুন্দর, সেটা তো স্বীকার করছিস। কি কথার কি মানে করছো আম্মু? আমি এইটাই মিন করিনি। আকাশ এবার আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আব্বু আপনি অন্তত আম্মুকে বোঝান, আপনি তো কিছুই বলছেন না। আমাদের ফ্যামিলির সাথে ওই মেয়েটা যায় না। আফজাল চৌধুরী এতক্ষণ নিজের মতো মন দিয়ে খাচ্ছিল। আকাশের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, তোমার মা যা বলবেন তাই হবে। এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তোমার মায়ের পছন্দের ওপর আমার পূর্ণ ভরসা আছে। আফজাল চৌধুরীর কথায় আকাশ যেন আকাশ থেকে পড়ে। এত সহজে সব কিছু মেনে নিচ্ছে কিভাবে ভেবেই পায় না আকাশ। দ্রুত প্লেটে থাকা খাবারগুলো শেষ করে আকাশ উঠে যায়। বেসিন থেকে হাত ধুয়ে এসে টেবিলের কাছে দাঁড়িয়ে বলে, আব্বু আপনি মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়ে আম্মুকে বোঝান। আর আম্মু এত মেয়ে থাকতে একদিন অফিসে যে এক ঝলক দেখি তোমার এত পছন্দ হলো কী জন্য আমি জানি না। কথাটা বলেই আকাশ সিঁড়ির দিকে পা বাড়ায়। তখনই পিছন থেকে শুনতে পায় আফজাল চৌধুরীর প্রশ্ন, মেয়েটার নাম কি? আকাশ দাঁড়িয়ে ঘাড় সামান্য ঘুরিয়ে বলে, রোদ। এতটুকু বলেই আকাশ গড়গড় করে উপরে উঠে যায়। আকাশ চলে যেতেই আয়েশা বলে, আম্মু ভালোই মানাবে আকাশ রোদ। কথাটা বলেই ফিক করে হাসি দেয়, কিন্তু মরিয়ম বেগম এর মুখটা এখনো মলিন। ছেলেকে সে ভালোভাবেই চেনে। এমন যদি ছেলে যা বলবে ঠিক তাই করবে, যেটা মনে হবে করবেন না। দুনিয়া উল্টে গেলেও করবে না। মরিয়ম বেগম মলিন মুখে আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমার শেষ ইচ্ছাটাও পূরণ হবে না তাই না? মরিয়ম বেগম এর কথা শুনে আফজাল চৌধুরী তার দিকে তাকিয়ে বলেন, এসব উল্টোপাল্টা কথা কেন বলো? তুমি যদি নিজেকে এত অসুস্থ ভাবো তাহলে তো ওষুধেও কাজ হবে না। আমি জানি আমি আর বাঁচব না। তোমার না বললেও আমি বুঝি আমার সময় শেষ। রক্তে আমার বিষ ছড়িয়েছে। মরিয়ম বেগমের কথায় আয়েশা সলসল চোখে কান্নাজড়িত গলায় বলে, আম্মু তুমি এমনভাবে বলো না। তুমি সেরে যাবে, ডাক্তার বলেছে কয়েকটা কমো দিলেই ঠিক হয়ে যাবে। এসব কথা বলো না আম্মু, তোমাকে ছাড়া আমিও মরে যাব। তোমারা থামো আয়েশা, খাওয়া শেষ করে ঘরে যাও, রেস্ট নাও, কোচিং আছে তো। আর আকাশের আম্মু, তুমি এসব কথা বলো না, তোমার কিছু হবে না। ওনার এক প্রান্ত দিয়ে চোখ মুছে মরিয়ম বেগম বলেন, ঠিক আছে বলবো না। তুমি ওই রোদকে এই বাড়ির বউ করে এনে দাও, আমার আকাশের বউ করে আনো, দেখবে আমি একদম সুস্থ হয়ে যাব। আফজাল চৌধুরী মরিয়ম বেগমকে আশ্বস্ত করে বলেন, ঠিক আছে দেব, আমি কালকেই অফিস যেয়ে খোঁজ নেব। তুমি খেয়ে নাও, কিছুই তো খাওনি। এরই মধ্যে আয়েশা উঠে যায়। বাবা মায়ের কথার মধ্যে থাকা ঠিক হবে না বলে মরিয়ম বেগম ও আফজাল চৌধুরী আরও কিছুক্ষণ খাবার টেবিলে বসে কিছু কথা বলেন। খাওয়া দাওয়া শেষে আফজাল চৌধুরী মরিয়ম বেগমকে নিয়ে নিজেদের ঘরে চলে যান। যাওয়ার আগে বাড়িতে সর্বক্ষণই থাকা হেল্পিং হ্যান্ড আতিয়াকে সব গুছিয়ে রাখতে বলে যায়। আফজাল চৌধুরী নিজে মরিয়ম বেগম এমন সমস্ত দেখাশোনা করেন।
টাইম টু টাইম ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু। আফজাল চৌধুরী নিজেও জানেন আসলেই মরিয়ম বেগমের হাতে বেশি সময় নেই। হায়াত মত আল্লাহর হাতে। ডাক্তারের দেওয়া সময় উসিলা মাত্র। হায়াত তো আগেও শেষ হতে পারে, আবার পরেও। এই কারণেই আফজাল চৌধুরী তার স্ত্রীর ইচ্ছা পূরণে এখন দৃঢ় প্রতিজ্ঞ। বিকালবেলা রেডি হয়ে একেবারে ঘর থেকে বের হয় আকাশ। ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে আকাশকে আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পার করার সময় দেখতে পায় আতিকা আর মরিয়ম বেগম বসে টিভি দেখছে। আকাশ দাঁড়িয়ে যায়, আম্মু আমি একটু বেরোচ্ছি, রাতে খেয়ে আসবো। আকাশের কথা শুয়ে মরিয়ম বেগম ও আতিকা দুজনেই ঘরের তাকায়। মরিয়ম বেগম আকাশকে বলে, কোনো অনুষ্ঠান আছে নাকি? সেরকম কিছু না, বন্ধুরা সবাই মিট করব, তাই ডিনার করেই আসবো। আচ্ছা, কিন্তু বেশি দেরি করিস না বাবা, সাবধানে যা। ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আকাশ বেরিয়ে যায় মরিয়ম বেগমের থেকে বিদায় নিয়ে। গ্যারেজে থেকে ইয়ামাহা MT-50 বাইক নিয়ে বেরিয়ে যায় গন্তব্যে ধানমন্ডি লেক। দুপুরে সকলের খাওয়া দাওয়া শেষে রোদের মামি সব এঁটো থালা বাসন রান্নাঘরে সিনকে না রেখে কলপারে রেখে হালকা ডাক দিয়ে রোদকে ডাকতে থাকে। রোদ, এই রোদ। রোদ তখন তৈরি হচ্ছিল টিউশন করাতে বের হবে বলে। মামির হক ডাক শুনে বেরিয়ে আসে। মামিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মামি? রোদকে তৈরি রেখে রোদের মামি বলে, তুই বেরোচ্ছিস? হ্যাঁ মামি, টিউশনি করাতে যাব। তা যাবিক্ষণ? আগে এগুলো একটু মেজে দে। আমি, তোর মামা আর মনি একটু বেরোবো, তাড়াতাড়ি মেজে দে তো। রোদ কল পাড়ের দিকে তাকিয়ে দেখতে পাই দুপুরে সকলের খাওয়া থালা প্লেটের সাথে দুপুরে রান্না হাঁড়ি কড়াই আছে। এতগুলো থালা বাসন দেখে রোদ বলে, মামি এতগুলো থালা বাসন ধুতে তো অনেকটা সময় লাগবে, আমি এসে সব পরিষ্কার করে দেব, আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে। রোদের কথা শুনে রোদের মামি একটু ঝাড়ি দিয়েই বলে, একটু দেরি হলে কিছু হবে না, এমন এত থালা বাসন তো কলপারে জিইয়ে রাখতে পারবো না, তাড়াতাড়ি ধুয়ে তাই বেরোবি। কথাটা বলে রোদের মামি ঘরের মধ্যে চলে যায়। অগত্যা রোদ বোরখা হাতা বাস করে গুটিয়ে নিয়ে বসে থাকা বাসন মাজতে। রোদ, তুই যা, আমি করে দিচ্ছি। পিছন থেকে জাহানারা বেগম এক কণ্ঠ পেয়ে রোদ ঘুরে তাকায়। জাহানারা বেগমকে দেখে রোদ মুখে হাসি রাখার চেষ্টা করে আর বলে, হয়ে এসেছে, অল্প দুটো বাকি, তুমি যাও, আমি করে নিতে পারবো। জাহানারা বেগম মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার জ্বরটা না আসলে তোর কষ্টটা একটু কম হতো। কিছুই হবে না আম্মু, তুমি যাও, আমার হয়ে এসেছে। মেয়ের সাথে কথাই পারবে না জেনেই জাহানারা বেগম চুপ করে দাঁড়িয়ে থাকেন। রোদের সব থালা বাসন মাজা শেষ হলে জাহানারা বেগম এগিয়ে যান কল চেপে দেওয়ার জন্য। রোদ নিষেধ করার আগেই বলেন, এইটুকু করতে পারবো, নিষেধ করবি না, তাড়াতাড়ি ধুয়ে নে। মায়ের দিকে তাকিয়ে রোদ আর কিছু না বলে দ্রুত সব কাজ শেষ করে। এরই মধ্যে রোদের মামি আর রোদের মামাতো বোন মনি বেরিয়ে আসে। রোদ আর তার মাকে দেখে বলে, আপা আমি আর মনি বেরোচ্ছি, ঘরে জিহাদ ঘুমাচ্ছে, উঠলে একটু দুধ গরম করে দিয়েন, ফ্রিজে রাখা আছে, আমরা বেরোলাম। কথাটা বলে দুজনে বেরিয়ে যায়। জাহানারা বেগম থালা বাসন সব নিয়ে রোদকে বলেন, তুই যা, আমি রাখছি। রোদ হাত ঘড়িতে সময় দেখে নেয়, অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই সে দেরি না করে বেরিয়ে যায়। ধানমন্ডি লেকের পাড়ে এসে থামে আকাশের বাইক। সেখানে আগে থেকেই আকাশের বন্ধুরা এসে অপেক্ষা করছে। আকাশকে দেখে সায়ন বলে ওঠে, এই যে আমাদের আসমান মাটিতে নেমে এসেছে, আমাদের কি সৌভাগ্য দেখতো। সায়নের সাথে তাল মিলিয়ে রাফি বলে ওঠে, একদম ঠিক বলেছিস, লন্ডন থেকে ফিরেছে 4 থেকে 5 মাস হবে, কিন্তু বাবুর সময় হয়নি 5 মিনিটের জন্য দেখা করার। আকাশ এগিয়ে এসে ওদের সাথে হাত মিলিয়ে বলে, ফিরে থেকে একটার পর একটা কাজে জড়িয়ে আছি, তার ওপর জানিস তো আম্মুর অসুস্থতা, তাহলে বুঝে দেখ। যাই হোক, তোদের কি অবস্থা? আকাশের কথায় সায়ন বলে, তোর আর আমার অবস্থা ভালো না, কারণ আমরা সিঙ্গেল, যদিও তোরটা আমরা কেউ নিশ্চিত না,
কিন্তু রাফির জন্য খুবই ভালো অবস্থা। আকাশ উৎসুক হয়ে জিজ্ঞেস করে, আমিও সিঙ্গেল রে ব্যাটা? নিশ্চিত হওয়ার সত্ত্বেও নাটক করুন তাই না? রাফি, ব্যাটার অবস্থা ভালো কেন? সামনের মাসের 10 তারিখে তার বিয়ে। এই দেখ কাঠ চাপাতে দিয়ে আসলো, এখন থেকে বউয়ের কথাই উঠছে বসছে। সায়নের কথা শুনে রাফি বলে ওঠে, মোটেও না, আমি তো শান্তশিষ্ট পন্থীনিষ্ঠ ভদ্রলোক হব। আকাশ ওদের কথা শুনে হাততালি দিয়ে বলে উঠে, কংগ্রাচুলেশনস ব্রো, বিয়েটা কাকে করছিস? রাফি কিছু বলার আগে সানই বলে, স্কুল জীবনে ক্রাশ রামিসার কথা মনে আছে? হ্যাঁ আছে তো, ও তো ওকেই। আকাশ রাফির পিঠে চাপড় দিয়ে বলে, সাব্বাস, ক্রাশকে নিজের করে নিচ্ছিস। সে তো হলে তোর বিয়ের দাওয়াত কবে পাবো? সায়নের কথা শুনে আকাশ বলল, সময় হলে অবশ্যই পাবি, এখন চল চা খাওয়া যাক। আকাশের সঙ্গে সংক্ষিপ্ত সম্মতি বিনয় করেই সায়ন আর রাফি দুজনেই মাথা নাড়ে। এই প্রস্তাবের জন্যই যেন অপেক্ষায় ছিল, শুধু বলাটা বাকি ছিল। তিনজনে একসাথে পাশের চায়ের দোকানটার দিকে হাঁটা দেয়। লেক ঘেঁষা সেই ছোট্ট দোকানটা বরাবরের মতোই শান্ত। চায়ের কাপে ধোঁয়া উঠছে, পাশে রাখা কেতলিটা মাঝে মাঝেই শো শো করে শব্দ করছে। চারপাশে তেমন ভিড় নেই, এই নিরিবিলিটাই তাদের দরকার ছিল। তিন বন্ধু একসাথে বসে পড়ে, অনেক দিন পর এমনভাবে একসাথে হওয়া। শুরুটা হালকা কথায়, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কথাগুলো ধীরে ধীরে গভীর হতে থাকে। পুরনো দিনের গল্প উঠে আসে, হঠাৎ কোনো একটা কথায় সবাই একসাথে হেসে ওঠে, আবার কোনো স্মৃতিতে হঠাৎ চুপচাপ হয়ে যায়। চায়ের কাপ একটার পর একটা বদলায়, কিন্তু তাদের আড্ডা থামে না। সময়ের হিসেব হারিয়ে ফেলে তারা, যেন এই কয়েক ঘন্টার মধ্যে আবার ফিরে পায় হারিয়ে যাওয়া সেই পুরনো বন্ধুত্বের উষ্ণতা, যেখানে কোনো চাপ নেই, কোনো হিসেব নেই, শুধু নির্ভার মুহূর্ত আর নিঃশব্দ বোঝাপড়া। অনেকদিন পর একসাথে বসে তিনজনই বুঝতে পারে, জীবন যতই আলাদা পথে টানুক না কেন, এই আড্ডা, এই বন্ধুত্বের বন্ধনটা এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে। হঠাৎই রাফির ফোন বেজে ওঠে, ফোন রিসিভ করে কথা বলে সায়ন। আর আকাশ চুপচাপ রাফির দিকে তাকিয়েছিল। ফোন রেখে রাফি ওদেরকে বলে, দোস্ত যেতে হবে, আম্মুর ফোন ছিল। রাফির কথা শুনে সায়ন বলে, যাও যাও, তোমার কত কাজ, সামনে বিয়ে। আকাশ সায়নকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা তুই যা, নেক্সট দিন আমরা একসাথে ডিনার করব। ওকে দোস্ত, আসি তাহলে। থাক তাহলে। রাফি চলে যাওয়ার পর সায়ন ও আকাশ দুজনে আর কিছুক্ষণ কথা বলে, একে অপরের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। আকাশ বাইকের হ্যান্ডেলে হাতটা শক্ত করে ধরে ধীরে ধীরে স্পিড তুলছিল। রাস্তার আলো আর ছায়া একে একে পিছনে সরে যাচ্ছিল। ঠিক তখনই হুট করেই একটা মেয়ে কোথা থেকে যেন তার বাইকের সামনে এসে পড়ে। সব কিছু যেন এক সেকেন্ডে থমকে যায়। আকাশের চোখ বড় হয়ে যায়। রিফ্লেক্সে ব্রেকটা চেপে ধরে সে, চাকার সাথে রাস্তায় ঘষা খাওয়ার শব্দ, বাইকের থমকে যাওয়া একজোড়া ভীত চোখ। মেয়েটার সামনে, একদম সামনে এসে বাইক থেমে যায়। বাইক এবং মেয়েটার মাঝে, দুজনের মাঝখানে দূরত্বটা তখন খুব সামান্য। আরেকটু হলে সব কিছু বদলে যেতে পারত। মেয়েটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, শ্বাস নিতে ভুলে যাওয়া মানুষের মতো। আকাশের বুকের ভেতরটা জোরে ধাক্কা খায় কিছুটা ভয়ে। বিরক্ত নিয়ে হেলমেট খুলে সে সামনে থাকা মেয়েটাকে বলে, চোখ কি বাড়িতে খুলে রেখে তারপর রাস্তায় বের হন? দেখে হাঁটতে পারেন না? সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ঘুরে তাকাতেই আকাশে এক মুহূর্তেই চিনে যায়। মুখটা মাস্ক দিয়ে ঢাকা থাকলেও চিনতে অসুবিধা হয় না। ইউ রোদ, তাহলে ঠিক আছে। স্টুপিড কোথাকার। রোদ আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, অভদ্র এর মতো আচরণ করেন? বাড়ি থেকে বের হওয়ার আগে কি ভদ্রতা বাড়িতে সিন্ধুকে রেখে আসেন? রোদের কথা শুনে আকাশের মাথা এবার দ্বিগুণ গরম হয়ে যায়। একে তো তার বাইক এর সামনে এসে পড়েছে, আবার তার কথা তাকে ফেরত দিচ্ছে। বাইক থেকে নেমে আকাশ রোদের সামনে দাঁড়িয়ে বলে, তোমার মেয়ের সাথে যে আকাশ চৌধুরী কথা বলছে, তোমার
সাত জন্মের ভাগ্য। ভুল বললেন, সাত জন্মের দুর্ভাগ্য। আর আপনাকে কথা বলতে কি বলেছে? আকাশ বুকের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে বলে, বাইকের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচলাম, তারপরও কোনো কৃতজ্ঞতা বোধ নেই। আসলে তুমি ক্লাসলেস। রোদ আকাশের কথায় তেজ দেখিয়ে বলে, আপনাকে বাঁচাতে বলেছি। রোদের কথা শুনে আকাশ কপাল কুঁচকে বললে, বাহ, এই জন্যেই কারোর উপকার করতে নেই। আগে বুঝলে বাঁচাতাম না। যাই হোক, নেক্সট টাইম বাইক থাকবে না। মাইন্ড ইট স্টুপিড গার্ল। আমি ক্লাসলেস বুঝলাম, কিন্তু আপনার ক্লাস আপনাকে ভদ্রতা শেখাতে পারেনি। শেমলেস কথাটা বলে রোদ উল্টো দিকে হাঁটা ধরে। আর এদিকে আকাশকে শ্যামলেশ বলে আকাশ দাঁতে দাঁত চেপে বলে, কে শ্যামলেশ? সময় হলে বুঝিয়ে দেব। স্টুপিড কোথাকার। নিজের স্বামীর সংসার খেয়ে এসে এখন আমার ঘাড়ে বসে খাচ্ছে, আবার আমার ঘরেই চুরি করছে। কেন রে, আমরা কি তোদের না খাইয়ে রাখি? সকাল সকাল রোদের মামির চিৎকারে আসে পাশের সকল কাক পক্ষী উড়ে এলাকা ছেড়েছে। রোদ নিজেও তাড়াহুড়া করে মাথায় ওড়না দিয়ে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মামি, এভাবে চিৎকার করছেন কেন? রোদের মামি এগিয়ে এসে আঙুল নাচিয়ে নাচিয়ে বলে, হ্যাঁ রে, তোদের আমরা খেতে দেই না। মামির কথার আগামাথা কিছু না বুঝতে পেরে রোদ জিজ্ঞাসা করে, কি বলছেন মামি? আমি কিছু বুঝতে পারছি না। ন্যাকা সাজিস না রোদ? রাতে তো খুব ঢং করে না খেয়ে থাকলি, কিন্তু পরে তো ফ্রিজ থেকে খাবার নিয়ে ঠিকই খেয়েছিস। মামির কথা শুনে রোদ বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। দাঁড়ান মামি, কথা বলার আগে ভেবে কথা বলবেন। রোদের কথায় দ্বিগুণ তেজে রোদের মামি রোদকে বলে, আবার মুখে মুখে তর্ক করছিস? চোরের মায়ের বড় গলা একেই বলে। মামি মুখ সামলে কথা বলবেন, দোষ দিতে পারলেই আপনি বেঁচে যান। রোদ কথাগুলো একটু জোরেই বলে ওঠে। রোদের কথা শুনে জাহানারা বেগম ঘর থেকে বেরিয়ে আসেন। জ্বর সারলেও এখন ঠান্ডা কাশি থাকায় নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ঘর থেকে বেরিয়ে এসে রোদকে বললেন, রোদ, এভাবে কথা বলিস না। রোদ তার মায়ের কথা শুনে তার দিকে ঘুরে তাকিয়ে বলে, মিথ্যে দোষারোপ করলে কি করব বলো আম্মু? জাহানারা বেগম তার ভাইয়ের বইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবি? জাহানারা বেগম জিজ্ঞাসা করতে রোদের মামি এগিয়ে এসে বলে, ফ্রিজে খাবার রেখেছিলাম, সেগুলো তো নেই। আমি তো রোদকে খেতে নিষেধ করিনি, তাহলে লুকিয়ে কেন খেলো? রোদ কিছু বলতে যাচ্ছিল, তখনই জাহানারা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলেন, রোদ তুই থাম। ভাবি, আপনি তো রোজ রাতে ফ্রিজ লক করে তারপর ঘুমাতে যান। এখন আপনার লক করা ফ্রিজ থেকে আমার মেয়েটা কিভাবে খাবার বের করবে আমাকে বুঝাই বলবেন। আর এটা বলবেন না যে কালকে ফ্রিজ লক করেননি, আমার সামনে কালকে লক করেছিলেন। রোদের মামি এবার থতমত খেয়ে যায়। তিনি কিছু বলার আগে রোদের মামা জিহাদকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে বলেন, জাহান তো ঠিকই বলেছে মমে না। তুমি আন্দাজে রোদকে কেন দোষারোপ করলে? আর কাল রাতে জিহাদ এসে আমার থেকে চাবি নিয়ে ফ্রিজ খুলে খাবার নিয়েছিল। রোদের মামি এবার আমতা আমতা করে বলল, চাবিটা না পেয়ে ভেবেছিলাম লক করেনি। আর রোদ তো কালকে রাতে খায়নি, তাই তাই মনে করতে হবে সে তোমার চাবি নিয়ে ফ্রিজ খুলে খাবার খেয়েছে। রোদের মামির মুখটা অপমানে ছোট হয়ে যায়, তবুও দমে যাওয়ার মতো মহিলা সে না। রোদের মামার দিকে তাকিয়ে বলে, পেটের জ্বালাই মানুষ কত কি করে আমি ধারণা করতেই পারি। আজ হয়নি মানে যে কোনোদিন হবে না তার নিশ্চয়তা নেই। আগে থেকে সাবধান হওয়া ভালো। কথাটা বলে রোদের মামি নিজের মতো গজর গজর করতে করতে ঘরে চলে যায়। রোদের মামা হাতে থাকা বাজারের ব্যাগ রোদের হাতে দিয়ে বলে, তোর মামির হয়ে আমি ক্ষমা চাচ্ছি, কিছু মনে নিস না মা। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখের কোণে জমে ওঠা জলটা যেন কারো চোখে না পড়ে এই চেষ্টা, তাই তার দৃষ্টি মাটিতে গাঁথা। গলাটা একটু কাঁপে, তবু নিজেকে সামলে নিয়ে সে ধীরে ধীরে বলে, কিছু মনে করিনি মামা। আশ্রয়ে থাকলে শুধু খাবারই নয়, তার সঙ্গে সঙ্গে কথাও হজম করতে হয়, না চাইতেও শিখে নিতে হয়। এখন আর কষ্টও লাগে না, অভ্যাস হয়ে গেছে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই অভিমান, আছে শুধু একরাশ ক্লান্ত মানিয়ে নেওয়া। যেন ছোট এই
মেয়েটা অনেক আগে বুঝে গেছে নিজের অনুভূতি প্রকাশের অধিকার তার নেই। রোদের কথার পর মুহূর্তটা হঠাৎ ভারী হয়ে ওঠে। রোদের মামা মুখ খুলতে গিয়েও কিছু বলতে পারে না। শব্দগুলো যেন গলায় আটকে যায়। এত অল্প বয়সে একটা মেয়ের মুখ থেকে এমন পরিণত, এমন নির্মম সত্য শুনে সে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়ে। এক রক্তি শরীরের ভেতরে এতটা সহ্য করার শক্তি লুকিয়ে থাকতে পারে, এই উপলব্ধিটাই তার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। আকাশের অফিসের কেবিনের দরজায় দাঁড়িয়ে সায়ন জিজ্ঞাসা করে, স্যার ভেতরে আসবো? আকাশ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে সায়নকে দেখে বলে, যাকে তাকে কেবিনে অ্যালাউ করি না। যা ভাগ। সায়ন কেবিনের ভেতরে প্রবেশ করতে করতে বলে, অপমান করাই তুই ওস্তাদ ভাই, আর ফর্মালিটি করাই তুই ওস্তাদ। সায়ন মাথা চুলকাতে চুলকাতে বলে, ভাবলাম মালিক বন্ধুর কেবিনে ঢোকার আগে পারমিশন তো বানতা হেই। সায়নের কথা শুনতে শুনতেই আকাশ ফোন করে কফিসহ কিছু নাস্তার ব্যবস্থা করতে বলে দেয়। আকাশ ফোন রেখে সায়নের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কী খবর জানাতে এসেছিস এবার বল। তুই কিভাবে জানলি আমি কোনো খবর দিতে এসেছি, নাকি তুই অলরেডি জেনে গিয়েছিস? সায়নের কথায় আকাশ হেসে দিয়ে বলে, কিছু জানি না, কিন্তু তোর আগমন মানে নিশ্চয়ই কোনো খবর। আগে বিদেশে থাকতে খবর থাকলেই ভিডিও কল, এখন সামনে সামনে মিট। এবার বল, হ্যাঁ এইটাই ঠিক বলেছিস। আচ্ছা শোন, আমাদের কলেজে রিউনিয়ন প্লাস প্লাটিনাম জুবলি সেলিব্রেশন, সেই জন্য সবাই আমাকে ধরেছে যেন তোকে অবশ্যই নিয়ে যায়। আকাশ সায়নের কথায় বেশ ভাবুক ভঙ্গিতে বলে, আমার সময় নেই, যেতে পারবো না, তোরা যা। যা শালা, এসব কি বলিস? না না, হবে না, তুই রাজি না হলে আঙ্কেল আন্টিকে বলবো। গুড টেকনিক। আকাশের কথা সায়ন খুব সিরিয়াস ভাবে নিয়েছে, তাই সে অনুরোধের সুরে বলে, দোস্ত আমি খুব বড় মুখ করে বলেছি, আমি বললে তুই অবশ্যই আসবি। এখন আমার মুখ পাশা। সায়নের কথার মধ্যেই দরজার টোকা পড়ে। আকাশের বড়া নাস্তা আর কফি আনা হয়েছে। আকাশের কথা মতো টেবিলের ওপর সব কিছু রেখে দিয়ে অফিসের পিয়ন বেরিয়ে যায়। আকাশ সায়নের দিকে কফি এগিয়ে দিয়ে বলে, তোর বড় মুখ দিয়ে এবার কফি খা। সায়ন কফি রেখে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, তুই আগে বল যাবি, না হলে টেনশনে অলরেডি আমার পেট গুড়গুড় করছে, গলা দিয়ে পানি নামবে না। কফি তো দূরের কথা, দোস্ত আমার এত সুন্দর নাস্তা সেরে আমি যেতে চাচ্ছি না, তুই শুধু বল যাবি তো। সায়নের কথায় আকাশ একটু ভেবে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা তোর বড় মুখ রাখলাম, কিন্তু নেক্সট টাইম বড় মুখ করার আগে অবশ্যই শুনে নিয়ে তারপর করবি, ওকে? আকাশের কথায় সায়ন হাফ ছেড়ে বাসে, ওফ আল্লাহ বাঁচাইছে, তুই আমাকে বাঁচালি, এখন খাওয়া যেতে পারে। দুই বন্ধুর আড্ডা খাওয়া অফিসের ওই কেবিনের মধ্যে বেশ কিছুক্ষণ চলতেই থাকে। সায়ন আকাশকে খুব ভালোভাবে বুঝ দিচ্ছে কলেজের জুনিয়র মেয়ে সম্পর্কে, কিন্তু আকাশ এই ব্যাপারে একেবারেই ভাবলেশীন। বিষয়টা যেন আকাশ গুরুত্ব দেয়নি। সায়ন ভালোই বুঝতে পারে মেয়েদের কথা শুনে আকাশের মাথায় হুট করে রোদের কথা মাথায় আসে। এই মেয়েটাই একমাত্র যে কিনা আকাশের মুখে মুখে জবাব দেয় রোদের নাম মাথায় আসতেই, যখন আকাশের শিরা উপশিরায় জিয়ে রাখা রাগ পুনরায় জেগে ওঠে। সানয়ের সামনে ব্যাপারটা প্রকাশ করবে না বিদায় খুবই কষ্টে নিজেকে সামলে নিয়ে সায়ন এর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। নিয়তির বিধানে আকাশ রোদ পুনরায় মুখোমুখি হবে। একটা পুনর্মিলনী অনুষ্ঠান জীবনের সমস্ত ছন্দপতন ঘটাতে পারে, যা আকাশ বা রোদ কেউই বুঝতে পারে না। সকাল সকাল ঝর্ণার ফোনে ঘুম ভাঙে রোদের। ঘুম জড়ানো কণ্ঠে রোদ ফোন রিসিভ করে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম। কে? অপর পাশের থেকে ঝর্ণার ঝরঝরে গলা ভেসে আসে, ওয়ালাইকুম আসসালাম বাবা। বাইরে রোদ উঠে চারপাশে ঝকমক করছে। আর এই রোদ, এখনো ঘুমাচ্ছিস? ওট সেমরি। ঝর্ণার গলা শুনে রোদ শোয়া থেকে উঠে বসে। ঝর্ণা তুই বল, কি হয়েছে? হায়রে পোড়া কপাল আমার, আমার নাম্বারটাও ডিলিট করে দিয়েছিস নাকি? আরে না, আমার তো এমনি বাটন ফোন।
তার উপর ডিসপ্লেটা কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না কে ফোন দিচ্ছে। আর না আমি কাউকে দরকারে ফোন দিতে পারছি। আচ্ছা এখন শোন, আজকে তো 10টায় ক্লাস ছিল, কিন্তু হবে না। কলেজের পার্টি নাম যুবলী সেলিব্রেশন নিয়ে কি সব আলোচনা হবে তাই যেতে বলেছে। দেওয়ালের পেরেকে আটকে থাকা পুরাতন দেওয়াল ঘড়িতে সময় দেখে নেয় রোদ, 8টা বেজে 30 মিনিট। তারপর ঝর্ণাকে বলে, তুই বাড়ির সামনে এসে ফোন দিস, একসাথে যাব। ঝর্ণা উৎফুল্ল হয়ে বলে ওঠে, আরে রোদ শোনা, আমি তো এইটাই বলছিলাম। যাই হোক, জলদি তৈরি হ, আমি আসছি এখনই। এখন সময় আছে, আর তাই কি আমরা নিজেরা একটু প্ল্যান করব। জলদি রেডি হয়ে নি, আমি 20 মিনিটের মধ্যে আসছি। রোদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঝর্ণা ফোন রেখে দেয়। রোদ পাশে তার মাকে না দেখে বুঝে যায় তাকে কোথায় পাওয়া যাবে। তাই সে দেরি না করে বিছানা থেকে উঠে বিছানা গুছিয়ে রেখে মাথায় ওড়না দিয়ে ঘর থেকে বের হয়। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখে জাহানারা বেগম রান্না চুলোয় তরকারি বসিয়ে রুটি বেলছেন। রোদ দরজায় দাঁড়িয়ে বলে, শরীর একটু ভালো লাগতেই এসে বসে পড়েছ। রোদের কথা কানে আসতেই জাহানারা বেগম রুটি বেলা বন্ধ করে রোদকে দেখে নিয়ে আবারও রুটি বেলতে বেলতে বলেন, তোর কলেজ আছে না, যা রেডি হয়ে নে। রোদ এগিয়ে যেয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আমি যখন চাকরি করব তখন আমরা এখান থেকে চলে যাব, তোমার এত কাজ করতে হবে না। রোদের কথা শুনে জাহানারা বেগম নির্লিপ্ত হাসি দিয়ে বলেন, আচ্ছা সে হবে, তার আগে ভালো পড়াশোনা করতে হবে, তার জন্য কলেজ যেতে হবে, যা তৈরি হয়ে এনে। রোদ তার মায়ের গলা ছেড়ে দিয়ে পাশে বসে বলে, আর জানো আম্মু, ঝর্ণা ফোন দিয়েছিল, বলল সামনে বুধবারে নাকি কলেজের প্লাটিনাম জুবলি, মানে 75 বছর পূর্তি অনুষ্ঠান। তাই আজকে আলোচনা হবে কার কি দায়িত্ব। আমাদের বিভাগের গ্রুপে জানিয়েছে, সেইটা একটু আগে ঝর্ণা ফোন দিয়ে বলল। জাহানারা বেগম তাওয়ার রুটি দিয়ে ওদের দিকে কেমন করে তাকিয়ে বলে, তোর একটা নতুন মোবাইল ফোন দরকার, আমি বুঝি, কিন্তু কি করব বল, যেই সামান্য গহনা আছে সেগুলো বেচে দেব সেই সাহস হয় না, তখন তোর বিয়ের সময় কি দেব এইটা ভেবে। আচ্ছা রোদ, কিস্তিতে কোনো দরকারে ফোন দিলে তুই একটা ফোন নিয়ে নে, আমি সেলাই করে না হয় টাকা জোগাড় করে দেব। রোদ মায়ের কথা শুনে একটু রাগ দেখিয়ে ছেলে মানুষের মতো করে বলে, থাক, তোমাকে সেলাই করতে হবে না, আমিও ভেবেছি ফোন নিব, আর একটা টিউশন পেয়েছি, সেইটা নিয়ে হয়ে যাবে। জাহানারা বেগম নিজের কাজ করতে করতে রোদকে বলে, আচ্ছা তাহলে একটা ফোন নিয়ে নে, যত দ্রুত পারিস। আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো নিয়ে কিনে আনিস। এখন যা, রেডি হয়ে নে, না হলে ঝর্ণা জ্বর হয়ে চলে আসবে। মায়ের কথা শুনে রোদ হেসে দিয়ে বলে, এইটা ঠিক বলেছো, আমি যাই। রোদ উঠে চলে যায় হাত মুখ ধুয়ে তৈরি হতে, আর জাহানারা বেগম সকালের নাস্তা তৈরি করতে থাকে। একটু পরেই মোমেনা বেগম এসে তারা দেবে জাহিদের টিফিন। মনির টিফিন গোছানো নিয়ে, খাওয়ানো নিয়ে রোজকার একই রুটিন। এদিক সেদিক হলে জাহানারা বেগমের আর রক্ষে থাকবে না। জাহানালার পর্দা সরাতেই সকালের ঝলমলে রোদ এসে আকাশের ফর্সা মুখ স্মৃতে পড়ে। হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে তার ঘরের সাথে লাগোয়া বারান্দায় রাখা বেতের সোফা সেটে এসে বসে। সামনের টি টেবিলে কিছু ফাইলপত্র, সাথে ল্যাপটপ অন করে আজকের শিডিউল চেক করতে বসে। সারাদিনের 10টা কাজের মধ্যে 9টাই হলো বিভিন্ন কোম্পানির সাথে মিটিং, সেগুলো এক জায়গায় না, একটা উত্তরাতো আর একটা মিরপুর। লোকেশনগুলো দেখি আকাশের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়। ঢাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটা খুবই কষ্টসাধ্য বিষয়। জ্যাম আটকে পড়লে ঠিক কত ঘন্টা যাবে তার হিসাব নেই। আকাশ যখন কপিতে চুমুক দিতে দিতে ফাইলে চোখ বোলাতে ব্যস্ত, ঠিক সেই সময় তার বাবা আফজাল চৌধুরী এসে তার সামনের সোফায় বসে। আকাশ তার বাবাকে দেখে জিজ্ঞাসা করে, আব্বু আপনি? আফজাল চৌধুরী আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আসলাম, তোমার সাথে একটু কথা বলতে। আকাশ
হাত থেকে ফাইল রেখে দিয়ে আফজাল চৌধুরীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আবু বলুন, কি কথা? আফজাল চৌধুরী বেশ গম্ভীর গলায় জিজ্ঞাসা করেন, তুমি কি রোদকে চাকরি থেকে বরখাস্ত করেছো? আফজাল চৌধুরী রোদের কথা খুব বলতেই আকাশের মাথা আপনি গরম হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ, ওরকম ম্যানারলেস লোক অফিসে না রাখাই ভালো। আফজাল চৌধুরী মাথা নেড়ে বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু তুমি খুব ভালো করে জানো রোজ যে সেক্টরে পার্ট টাইম জব করতো সেটা আমি স্পেশালি স্টুডেন্টদের জন্যই করেছি, যাতে স্টুডেন্ট লাইফে কিছু ইনকাম করতে পারে। আমি নিজে স্টুডেন্ট লাইফে এরকম একটা পার্ট টাইম জবের অভাবে ঘুরেছি, এমনও হয়েছে হোটেলে কাজ করেছি। সেই অতীত মনে রেখেই আমি আমার কোম্পানিতে এই সেক্টর করেছি। তাহলে তুমি তাকে কেন বরখাস্ত করেছো? আফজাল চৌধুরীর অকথ্য যুক্তির সামনেও আকাশ নিজের দৃঢ়তা বজায় রেখে বলে, জব করতে গেলে মিনিমাম যেই ম্যানার থাকা লাগে সেইটা তার মধ্যে নেই বিদায়। আর আমি বলিনি জব ছাড়তে, সে নিজেই বলেছে না খেয়ে থাকবে তো আপনার কোম্পানিতে চাকরি করব না। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো যাতে মেয়েটা রিয়েক্ট করেছে। তুমি কি বলেছিলে? আমু যে তাকে এইবারে বউ করে আনতে চাই সে কথা বলেছিলাম। কিন্তু আফজাল চৌধুরী হাত উঁচু করে আকাশকে থামিয়ে দেয়, তোমার হাতে 7 দিন সময়। আজকে শনিবার, পরবর্তী শনিবারের আগে রোদকে বিয়ে করতে হবে। কিভাবে তাকে রাজি করাবে জানি না, কিন্তু করতে হবে। তোমার মা চেয়েছে মানে সেই কাজ অবশ্যই তোমাকে করতে হবে। তুমি মানতে পারো আর নাই পারো, এইটাই আমার প্রথম এবং শেষ কথা। এরপর শুধু কাজ দেখতে চাই। আফজাল চৌধুরী উঠে দাঁড়ায় আকাশের ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আকাশ বলে, আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আফজাল চৌধুরী ঘুরে ছেলের দিকে তাকিয়ে বলেন, না নেই। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আব্বু, মেয়েটা আমাদের সোসাইটির সাথে যায় না। বোঝার চেষ্টা করো, সোসাইটির নিয়ম বানায় তোমার আমার মতো বড়লোক টাকাওয়ালা লোকরা, আর এক শ্রেণীর মানুষ বানায় তারা হলো একেবারে নিম্ন শ্রেণীর লোক। এই নিয়মের মাঝে পড়ে মধ্যবিত্তরা। রোদ ঠিক সেই মধ্যবিত্ত অবস্থা। তুমি চাইলেই সোসাইটিতে নতুন নিয়ম করতেই পারো। আকাশ তার বাবার কথায় আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আফজাল চৌধুরী দুপা এগিয়ে আবার দাঁড়িয়ে যেয়ে বলেন, আমি খোঁজ নিয়েছি মেয়েটার ব্যাপারে। আর তুমি রোদকে ঠিক কী বলেছো এই ব্যাপারে আমাকে সত্যি বললোনি? সে না বললে সমস্যা নেই, কিন্তু সময় মাত্র 7 দিনের। আফজাল চৌধুরী নিজের মতো কথাগুলো বলে বেরিয়ে আসেন। আফজাল চৌধুরী চলে যেতেই আকাশ সোফার উপর ধপ করে বসে পড়ে, দুহাত এক জায়গায় করে কপালে ঠেকিয়ে ভাবতে থাকে আফজাল চৌধুরীর বলা প্রতিটা কথা। আকাশ নিজেও বুঝতে পারছেন না আফজাল চৌধুরী চাইছেন না মরিয়ম বেগম মনে কোনো কষ্ট পাক বা তার এই ইচ্ছাটা অপূর্ণ থাকুক। একদিকে মায়ের অন্তিম সময়ের অন্তিম ইচ্ছা, অপরদিকে নিজের মনের বিরুদ্ধাচারণ, সব মিলিয়ে মাঝে পড়ে পিষ্ট হয়ে পড়ছে আকাশ নিজে। কপাল থেকে হাত সরিয়ে টেবিলের উপর ফাইলের দিকে চোখ যেতেই ঝলমলে রোদ দেখে আকাশ বলে ওঠে, রোদের আলোয় সব ঝিকমিকিয়ে ওঠে। আর এদিকে এক মনুষ্য রোদ আমার জীবন অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে। কলেজের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রোদ আর ঝর্ণা। 2টা ক্লাস আর আলোচনা শেষ করে দুইজনে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে ঝর্ণা রোদকে বলে, শাড়ি পরে আসবি? আমিও শাড়ি পরবো। না বাবা, আমি শাড়ি পরবো না, আমি সামলাতে পারি না। রোদের কথা শুনে ঝর্ণা বলে ওঠে, বিয়ে হলে এতদিন বাচ্চা সামলানো লাগতো, আর উনি শাড়ি সামলাতে পারবে না। শোন, শাড়ি পরবি, এইটাই ফাইনাল, কোনো বাহানা শুনবো না। আর না পরলে তোকে আমি চিনি না। ঝর্ণার কথা শুনে রোদ হেসে উঠে বলে, কি হুমকি? খুব ভয় পেয়েছি। দেখ রোদ, সত্যি বলছি। আচ্ছা বাবা, রাগ করছিস কেন? পড়বো যা। রোদের কথা শুনে ঝর্ণা রোদকে জড়িয়ে ধরে বলে,
এই তো আমার সোনা রোদ, সরি রোদ সোনা, আন্টির একটা সোনালি লাল কেমন একটা শাড়ি আছে না, ওটা পরিস। আচ্ছা পরবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে থাকতে হবে সব সময়, না হলে শাড়ি পরে যদি উষ্টা খেয়ে পড়ে থাকি তখন কে বাঁচাবে? রোদের কথায় দুজনেই হেসে উঠে। হাঁটতে হাঁটতে কলেজের গেট পেরিয়ে মেইন রাস্তায় উঠে রোদ ঝর্ণাকে বলে, আমি তো টিউশনে যাব, তুই তাহলে বাড়ি চলে যা। ঝর্ণা হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলে, এখনই টিউশন? রোদ মাথা নেড়ে বলে, হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চাকে পড়ানোর জন্য। এখনো স্কুলে ভর্তি হয়নি, সামনের বছর হবে। রোদের কথা শুনে ঝর্ণা মাথায় হাত রেখে বলে, হাইরে ডিজিটাল বাপ মা, ওই বয়সে আমার মা মেরে মেরে পড়াতো, আর এদের ম্যাডাম লাগে। যাকগে, ভালোই হয়েছে, তুই যা সাবধানে। ঠিক আছে, আচ্ছা তুইও সাবধানে যা। দুইজনে বিদায় নিয়ে যার যার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দেখতে দেখতে কলেজের অনুষ্ঠানের দিন চলে আসে। সকাল সকাল নিজের সাজগোজের সমস্ত জিনিস নিয়ে ঝর্ণা হাজির রোদের বাড়িতে। সাথে করে পরোটা ভাজি নিয়ে এসেছে, সেগুলো রোদের হাতে দিয়ে বলে, জলদি জলদি নাস্তা সাজিয়ে নিয়ে আয়, তুই আমি আর আন্টি মিলে নাস্তা করব। রোদ ঝর্ণার হাতে দিকে দেখে বলে, তুই আবার নাস্তা কেন আনতে গেলি? রোদের কথা শুনে ঝর্ণা ফিসফিসিয়ে বলে, না আনলে হয়, তোর যেই দজ্জাল মামি তোদের না খাইয়ে রাখে, আবার আমাকেও রাখবে, তাই এনেছি, ওদের দিবি না? ঝর্ণার কথায় রোদ মুচকে এসে বলে, তুই আসলেই পাগল। রোদের কথা শুনে ঝর্ণা নিজের পায়ের দিকে ভালোভাবে দেখে বলল, হুশ সেমরি, দেখ তো, আমার কেবল লম্বা লম্বা পা আর তুই বলছিস গোল। চোখেও কম দেখা শুরু করেছিস। জাহানারা বেগম রান্নাঘরে রোজকার মতো সকালের নাস্তা তৈরি করছেন, আর এদিকে দুই বান্ধবী গল্পে মশগুল। রোদের মামি ঝর্ণাকে দেখেই মুখটা বেজার করে ফেলেছিল, কারণ এই মেয়েকে সে দু চোখে দেখতে পারে না। ঠিক তেমন ঝর্ণা নিজেও তারে দু চোখে দেখতে পারে না। দুজনের মধ্যে অদ্ভুত এক অন্তর্দ্বন্দ্ব আছে। এত সকাল সকাল আসায় রোদ ঝর্ণাকে জিজ্ঞাসা করে, এত আগে যে কি হবে অনুষ্ঠান তো সন্ধ্যায়। রোদ ঝর্ণার সামনে পরোটা ভাজি পরিবেশন করে তার সামনে বসে। ঝর্ণা তখন জবাব দেয়, তুই আজকে আমার সাথে থাকবি একদম রাত পর্যন্ত, আজকে আমাদের হাং আউট। ঝর্ণার কথা শুনে রোদ একটু মলিন মুখে বলে, না রে, আমি না থাকলে সব কাজ আম্মুকে করতে হবে। এমনই দুর্বল হয়ে আছে, কিছুদিন আগে জ্বর থেকে উঠল। রোদের কথা শেষ হতেই জাহানারা বেগম ঘরে ঢুকেন। রোদের কিছু কথা তার কানেও এসেছে, তাই সে রোদকে বলল, তুই যা, আজকে বাড়িতে তেমন কাজ নেই। তোর মামি যাবে তার বাবার বাড়িতে, তোর মামা রাতে আসবে, খেয়ে তো ঘুমাবে, কোনো কাজের চাপ নেই, তুই নিশ্চিন্তে যা। জাহানারা বেগম এর কথা শুনে ঝর্ণা খুবই খুশি হয়। রোদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে বললে, এবার তো আপত্তি নেই, নিশ্চিন্তে যেতে পারবি। রোদ একবার তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তাহলে যাব বলছো? জাহানারা বেগম হাসি মুখে বলেন, হ্যাঁ, সারাক্ষণ এইভাবে না থেকে একটু ঘুরে ফিরে আয়, ভালো লাগবে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। জাহানারা বেগম এর কথায় রোদ একটু নিশ্চিন্ত হয়। খাওয়া দাওয়া শেষে রোদ আর ঝর্ণা রেডি হয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় রোদ তার মায়ের শাড়ি ব্যাগে করে নিয়ে নেয়। সন্ধ্যায় পড়ার জন্য রোদ আর ঝর্ণা বেরিয়ে যেতে জাহানারা বেগমকে রোদের মামি জিজ্ঞাসা করে, দুইজনে মিলে কই গেল? জাহানারা বেগম মোমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, কলেজে অনুষ্ঠান আছে, তাই দুজনে একসাথে যাচ্ছে। অনুষ্ঠানের কথা শুনে মোমেনা বেগম একটু মুখ বাঁকিয়ে বলে, ও অনুষ্ঠান, ঠিক আছে, একা একা বাড়ি ভালো মতো দেখে রাখবেন আপা, আমরা কাল সকালে চলে আসব। জাহানারা বেগম হাসি মুখে জবাব দেয়, ঠিক আছে ভাবি, আপনি নিশ্চিন্তে যান। কলেজে পা রাখতে রোদ আর ঝর্ণার মুখোমুখি হতে হলো তাদের বিভাগের এক সিনিয়রের সঙ্গে। জুনিয়রদের দেখা মাত্রই হাতে কাজ গুজে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চলে গেল সে। গিফট র্যাপিংয়ের পুরো দায়িত্বটাই চাপিয়ে দিল ওদের দুজনের উপর। ঝর্ণা টেপের মুখ খুলতে খুলতে বিরক্ত গলায় বলে উঠল, এমন সুযোগ
সন্ধানী সিনিয়র থাকার চেয়ে না থাকাই ভালো। রোদ তৎক্ষণাৎ ঝর্ণাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল, চুপ কর, কেউ শুনলে আবার ঝামেলা বাঁধবে। রোদের করা কথায় ঝর্ণা আর কিছু বলল না। মুখে চুপচাপ থাকলেও মনে মনে সে সিনিয়রের 7 পুরুষ উদ্ধার করতে লাগলো। এইটা রোদ ভালো করেই জানে। সবগুলো উপহার যত্ন করে র্যাপিং করে গুছিয়ে রেখে দুজনে বেরিয়ে পড়ল। এখন গন্তব্য ঝর্ণার বাড়ি। আগে খাওয়া দাওয়া, তারপর একটু রেডি হয়ে একসাথে বের হবে তারা। সায়ন রাফি দুজনে এসে বসে আছে আকাশের ঘরে, আর আকাশ রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। সায়ন আর রাফি দুজনেই গালে হাত দিয়ে আকাশের তৈরি হওয়া খুবই মনোযোগ দিয়ে অবলোকন করছে। আকাশের দিকে তাকিয়ে থেকে রাফির সায়নকে বলছে, ভাই, রামিসা তো রেডি হতে এত সময় নেয় না। সায়ন নিজেও একই ভাবে গালে হাত রেখে বলে, যেহেতু আমি সিঙ্গেল তাই মেয়েদের কথা বলতে পারবো না, কিন্তু নিজের কথা বলতে পারি। তুই আর বলিস না, তুই তো মনে হয় গায়ের সাবান দিস মাসে একবার। তুই আবার কি রেডি হবি? সায়ন গাল থেকে হাত সরিয়ে রাফির মাথায় গাঁটটা মেরে বলে, আমি বডি ওয়াশ মাখা ছেলে আর তুই কিনা সাবানের সাথে আমাকে মেলাচ্ছিস? সি। ওদের কথার মাঝে আকাশ ঘড়ি পড়তে পড়তে এসে দুজনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? সায়ন রাফি দুজনেই সোজা হয়ে বসে আকাশের দিকে চেয়ে বলে, ভাই, আমি নিশ্চিন্ত আজকে তোকে বাড়ি ফেরত আনতে পারবো না। আকাশ কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কেন, সমস্যা কি? সায়ন উঠে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, না মানে যে গেট আপে যাচ্ছ বসত, মেয়েরা তোমাকে দেখে ফিট হয়ে যাবে। সায়নের হাত সরিয়ে দিয়ে আকাশ বলল, এসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি চল। আকাশের সাথে তাল মিলিয়ে রাফি বলে, ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল। ওইদিকে রাশিমা ওর বান্ধবীর সাথে এসে বসে আছে। এক পিস সিঙ্গেল থাকলে আমাকে দিস। সায়নের কথা শুনে রাফি বলে ওঠে, তোর কপালে মেয়ে নেই। এদিকে আকাশ স্যুট পরে নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বলে, তোরা কপাল গবেষণা কর, আমি যাচ্ছি। আরে দাঁড়া আকাশ, আমরাও আসছি। আকাশের পিছু পিছু সায়ন রাফি নেমে আসে। নিচে নামতেই আফজাল চৌধুরীর সাথে দেখা হয় তিনজনের। আফজাল চৌধুরীকে দেখে সায়ন রাফি সালাম দিয়ে কুশল বিনিময় করে। আফজাল চৌধুরী সালাম আর রাফির উদ্দেশ্যে বলে, এমন নিয়ম এর ব্যবস্থা করবে বছরে একবার হলেও, এতে সবার সাথে দেখা হবে, অবস্থান জানা হবে, এতে কারোর উপকার হতে পারে। সায়ন রাফি দুজনের মাথা নেড়ে বলে, জি আঙ্কেল, ঠিক বলেছেন। আজকে তাহলে আমরা আসি। হ্যাঁ যাও, দেরি হয়ে যাচ্ছে। আকাশ, সায়ন আর রাফি তিনজনে আফজাল চৌধুরী থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। আকাশের গাড়িতে তিনজন বসে আছে। আকাশ ড্রাইভ করছে, পাশে বসেছে সায়ন আর ব্যাক সিটে রাফি। রাফি তার হবু বউয়ের সাথে কথা বলায় ব্যস্ত বিদায় ওকে আলাদাভাবে বসানো হয়েছে। এদিকে সায়ন অনেক তালাশ করেও মন মতো গান পাচ্ছে না। সায়ন মন মতো গান খুঁজে না পাওয়ায় এবার আকাশ যে নিজের পছন্দের প্লেলিস্ট থেকে গান প্লে করে। চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই, জল সাজানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। ও হে আমাদের রুট বয়, এত সুন্দর গান শোনে। সায়ন কথাটা বলেই উঠতেই রাফি ফোন রেখে গানের দিকে মন দেয়। তিনজনেই গলা মিলিয়ে গেয়ে ওঠে পরের অংশ। কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই। থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই, তোমাকে পাই। গল্প 4 মাসের বাঁধন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।